ছোট্ট এক গ্রামে সাধারণ একটি পরিবারে জন্ম নেওয়া এক ছেলে। সংসারের টানাটানি সামলাতে খুব ছোটবেলায় সেই ছেলেটি বাড়ি বাড়ি গিয়ে খবরের কাগজ বিক্রি করত। সেই একদিন নিজের যোগ্যতার মেধার জোরে পৌঁছে গেল ভারতের সর্বোচ্চ পদে। কোনো রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু সরকারি গবেষণাগারে বিজ্ঞানী হিসেবে দিনরাত এক করে কাজ করার স্বীকৃতি হিসেবেই ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন এপিজে আব্দুল কালাম। রাষ্ট্রপতি ভবনে জমকালো সিঁড়িতে পা রাখার অনেক আগেই বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার আসল কারিগর। রোহিণী নামের কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো, ক্ষেপণাস্ত্র তৈরি এবং 1998 সালের পোখরান পারমাণবিক পরীক্ষার সাফল্য তার জন্য দেশ জুড়ে এনে দিয়েছিল মিসাইল ম্যানের খ্যাতি। কিন্তু বিশাল এই সফলতার মধ্যেও তার মধ্যে বাস করত এক অতি সাধারণ মানুষ। দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শুনতেন, নিয়মিত বীণা বাজাতেন, আবৃত্তি করতেন প্রাচীন তামিল কবিতা। আবার একই সাথে নিষ্ঠার সাথে 5 ওয়াক্ত নামাজও পড়তেন তিনি। তিরুবনন্তপুরমে 25 বছর কাটানোর সময় বাসের লাইনে সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে থাকা কিংবা পছন্দের চায়ের দোকানে আড্ডা দেওয়া ছিল তার নিত্যদিনের কাজ। আজ এই মিসাইল ম্যানের জন্মদিন। 2001 সালের শেষের দিকে আন্না ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেন তিনি। সেখানে তার ক্লাসে 60 জন ছাত্রের জায়গা থাকলেও লেকচার শুনতে কিন্তু ভিড় জমাতো 300 থেকে 350 জন শিক্ষার্থী। চলুন এবার মিসাইল ম্যানের প্রেসিডেন্ট হওয়ার গল্পটা জানা যাক। 2002 সালের 10 জুন। অন্যান্য সাধারণ দিনের মতোই সকাল থেকে লেকচার শেষ করে এবং গবেষক ছাত্রদের সাথে দুপুরের খাবার খেয়ে তিনি নিজের ঘরের দিকে ফিরছিলেন। এমন সময় উপাচার্য এসে জানান সারাদিন তার জন্য অফিসে প্রচুর ফোন এসেছে। ঘরে পা রাখতেই আবার টেলিফোন বাজতে শুরু করলো। আর অপর প্রান্ত থেকে ভেসে আসে বার্তা, প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলতে চান। সংযোগ পাওয়ার অপেক্ষায় থাকার মাঝেই অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ফোন করে তাকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী যাই বলুন না কেন তিনি যেন কোনোভাবেই মানা না করেন। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ফোনে এসে সরাসরি তাকে প্রস্তাব দিয়েছিলেন এই বলে যে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্রপতি হিসেবে আপনাকেই প্রয়োজন। আজ রাতেই আমাকে ঘোষণা করতে হবে। আমার শুধু একটি হ্যাঁ চাই, না নয়। এমন একটা প্রস্তাব পেয়ে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন ডক্টর কালাম। ফোন রেখে তিনি তার শিক্ষক, সহকর্মী আর বন্ধুদের সাথে আলাপ করেন কিছুক্ষণ। অবশেষে ঠিক 2 ঘন্টা পর তিনি বাজপেয়ীকে জানিয়েছিলেন প্রস্তাবে রাজি হওয়ার কথা। পরে ওই সময়ের বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর সমর্থনের পর কালাম সাহেবের নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছিল। 2002 সালের 18 জুলাই বিপুল ভোটে বিজয়ী হয়ে ডক্টর কালাম ভারতের একাদশ প্রেসিডেন্ট নির্বাচিত হন। 25 জুলাই হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কিন্তু কোনো আড়ম্বর ছিল না। কালাম সাহেবের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে সারিবদ্ধ হয়ে বসেছিলেন তার পুরনো শিক্ষক, রামেশ্বরমের প্রধান পুরোহিত, মসজিদের ইমাম, চার্চের ফাদার এবং ভারতের নানা প্রান্ত থেকে আসা 100 জন সাধারণ শিশু। কোনো প্রেসিডেন্টের শপথ নেওয়ার অনুষ্ঠান যে এতটা সাধারণ হতে পারে তাই বা কে ভাবতে পেরেছিল।